Subscribe now Smart Question Bank and press the bell icon. হাই ভিউয়ার্স, আজকে আমি রিজনিংয়ে কিছু প্রশ্ন দেখাচ্ছি। তো আগত ডব্লিউবিপি, আবগারি ও বিভিন্ন পরীক্ষায় কিন্তু রিজনিং থেকে 10 নম্বর থাকছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, যদি ব্রাদার ইকুয়াল এ কিউ এন এস জিডি কিউ লেখা হয়, কাজিনকে কি লেখা হবে? তো এখানে বলেছে ব্রাদার ইকুয়াল এ কিউ এন এস জিডি কিউ। তো আমি প্রথমে লিখে নেব ব্রাদার ইকুয়াল যা দেওয়া আছে। ব্রাদার ইকুয়াল এ কিউ এন এস জি ডি কিউ। তাহলে কাজিন ইকুয়াল কি হবে? কাজিন লিখে নেব। তো দেখুন এখানে ব্রাদার ওয়ার্ডটির মধ্যে যে লেটারগুলো রয়েছে এর ইকুয়ালে এই লেটারগুলোর ঠিক আগের লেটারগুলো লেখা হয়েছে। দেখুন বি এর আগে এ, আর এর আগে কিউ, ও এর আগে এন, টি এর আগে এস, এইচ এর আগে জি, ই এর আগে টি, আর এর আগে কিউ। তো সেই অনুযায়ী আমি কাজিনকেও লিখব। সি এর আগে বি, ও এর আগে এন, টি সরি ইউ এর আগে টি, এস এর আগে আর, আই এর আগে এইচ, এন এর আগে এম। তো বন্ধুরা উত্তর হলো বি এন টি আর এইচ এম। তো উত্তর হবে অপশন বি, বি এন টি আর এইচ এম। পরবর্তী প্রশ্ন, পরবর্তী সংখ্যাটি কত? দেখুন এখানে কয়েকটি সংখ্যা দেওয়া রয়েছে 16, 33, 65, 131, 261, প্রশ্নবোধক। তো এই প্রশ্নবোধক স্থানে কত হবে? দেখুন 16 পরে 33, তো কিভাবে আসবে? যদি আমি 16কে 2 দিয়ে গুণ করি হবে 32। তো তার সাথে যদি আমি 1 যোগ করি হবে 33। আবার এই 33কে যদি 2 দিয়ে গুণ করি হবে 66। তার থেকে যদি আমি 1 বিয়োগ করি হবে 65। আবার 65কে যদি আমি 2 দিয়ে গুণ করি হবে 130। তার সাথে 1 যোগ করে হবে 131। আবার 131কে যদি 2 দিয়ে গুণ করি হবে 262। তার থেকে 1 বিয়োগ করি হবে 261। একইভাবে 261কে যদি 2 দিয়ে গুণ করি হবে 522। তার সাথে যদি 1 যোগ করি হবে 523। তো উত্তর হবে অপশন এ 523। পরের প্রশ্ন, নিচের সংখ্যার সারিটির সব শেষে কোন সংখ্যা বসবে? তো এখানে কয়েকটি সংখ্যা দেওয়া রয়েছে। দেখুন 2, 6, 3, 4, 20, 5, 6। তো দেখুন এখানে 2 আর 3 এই দুটো সংখ্যার গুণফল এখানে মাঝখানে বসানো রয়েছে। এখানে ঠিক আগের এবং পরের সংখ্যাটির গুণফল মাঝে বসানো রয়েছে। তো একইভাবে দেখুন 4 আর 5 গুণ করে মাঝে 20 বসানো হয়েছে। তো সেই অনুযায়ী আমি 6 এবং এর ঠিক পরের সংখ্যা 7 গুণ করে এখানে প্রশ্নবোধক স্থানে তাহলে হবে 6, 7, 42। তো উত্তর হবে অপশন বি 42। পরের প্রশ্ন, হ্যাপি শব্দটি দিয়ে কোড সংখ্যানুযায়ী সংখ্যামান 5, 1, 2, 2, 3 বোঝালে PAHPY দিয়ে সংখ্যামান কত হবে? তো দেখুন হ্যাপি সংখ্যাটির সংখ্যামান দিয়েছে 5, 1, 2, 2, 3। তো আমি লিখে নেব হ্যাপি
এর সংখ্যামান দিয়েছে 5, 1, 2, 2, 3। দেখুন এখানে যতগুলো অক্ষর রয়েছে ঠিক এখানে ততগুলোই সংখ্যা রয়েছে। তো এখানে আমি এইভাবে করতে পারি যে এইচ এর মান 5, এ এর মান 1, পি এর মান 2, এখানেও পি এর মান 2, ওয়াই এর মান 3। তো সেই অনুযায়ী আমি পি এ এইচ পি ওয়াই এর সংখ্যামান বের করব। তো লিখে নিচ্ছি পি এ এইচ পি ওয়াই। তো পি এর মান আগে দেখেছি আমরা 2, এ 1, এইচ 5, পি 2, ওয়াই 3। তো উত্তর 2, 1, 5, 2, 3, অর্থাৎ অপশন বি 2, 1, 5, 2, 3। পরের প্রশ্ন, নিচের প্রশ্নের জন্য প্রশ্নবোধক চিহ্ন স্থানে বিকল্প সংখ্যাগুলি থেকে সংখ্যা নির্বাচন করে বসান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ত্রিভুজ রয়েছে। প্রথম ত্রিভুজের চারপাশে এবং মাঝখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, দ্বিতীয় ত্রিভুজেও তাই, কিন্তু তৃতীয় ত্রিভুজের বেলায় মাঝের সংখ্যাটি নেই। তো আমাকে প্রথম দুটো ত্রিভুজের সিকোয়েন্স বুঝে তৃতীয় ত্রিভুজের মাঝের সংখ্যাটি বের করতে হবে। তো দেখব প্রথম ত্রিভুজের সিকোয়েন্স। দেখুন এখানে 9, 3, 4 আর মাঝে 8। তো দেখব এর সিকোয়েন্স। দেখুন 9 যোগ 3 যোগ 4 সমান সমান 9, 3, 12, 4, 16। 16কে যদি আমি 2 দিয়ে ভাগ করি হবে 8, এখানে 8। তারপর দ্বিতীয় ত্রিভুজে দেখুন এখানে 14 যোগ 7 যোগ 9, 14 যোগ 7 21 যোগ 9 এই হচ্ছে 30। 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি হবে 15, দেখুন এখানে 15। একইভাবে এখানেও 12 যোগ 8 যোগ 18, 12 আর 8 20 আর 18 38। 38কে যদি 2 দিয়ে ভাগ করি হবে 19। তো এই প্রশ্নবোধকে হবে 19। তো উত্তর হবে অপশন ডি 19। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কত বসবে? তো এখানে আমরা 3টি বৃত্ত দেখতে পাচ্ছি এবং এর মাঝে 3টি পার্ট করে করে কিছু সংখ্যা লেখা রয়েছে। তো আমাকে প্রথম দুটো বৃত্তের সিকোয়েন্স বুঝে তৃতীয় নাম্বার বৃত্তের প্রশ্নবোধক স্থানে কত মান বসবে সেটা বের করতে হবে। তো দেখব প্রথম বৃত্তের সিকোয়েন্স। দেখুন এখানে লেখা রয়েছে 52, এখানে 13। তো আমি 52কে 13 দিয়ে ভাগ করব। 52কে 13 দিয়ে ভাগ করলে হয় 4। 4কে যদি আমি স্কোয়ার করি হয় 16। তো প্রথম বৃত্তের সিকোয়েন্স। পরেরটা দেখব, এখানে রয়েছে 56। 56কে যদি আমি 7 দিয়ে ভাগ করি হবে 8। যদি 8কে স্কোয়ার করি হবে 64। তো পরের বৃত্তেও ঠিক একই রকমভাবে এখানে 121কে 11 দিয়ে ভাগ করব, হবে 11। যদি 11কে আমি স্কোয়ার করি তো হবে 121। তো এই প্রশ্নবোধকে হবে 121। সুতরাং উত্তর হবে অপশন সি 121। পরবর্তী প্রশ্ন, ম্যান্ডেল ইস্টু বংশগতি সমানুপাতিক উইলিয়াম হার্ভে ইস্টু প্রশ্নবোধক। তো ম্যান্ডেলের সঙ্গে বংশগতির যে সম্পর্ক রয়েছে সেই অনুযায়ী উইলিয়াম হার্ভের সঙ্গে নিচের অপশনগুলির মধ্যে কার সঙ্গে সেই সম্পর্ক রয়েছে। তো দেখব ম্যান্ডেল বংশগতির আবিষ্কারক, সেই অনুযায়ী উইলিয়াম হার্ভে হচ্ছে রক্ত সংবহনের আবিষ্কারক। তো উত্তর অপশন এ রক্ত সংবহন। পরের প্রশ্ন, যদি গ্রেড শব্দটি দ্বারা 20, 9, 22, 27, 7 প্রকাশ করা হয় তবে রেড শব্দটির সাংকেতিক অর্থ কী হবে? তো এখানে গ্রেড শব্দটির দ্বারা 20, 9, 22, 27, 7 বোঝানো হয়েছে। তো আমি লিখে নেব গ্রেড, GREAT। এর দ্বারা বোঝানো হয়েছে 20, 9, 22, 27, 7।
তো দেখুন গ্রেড শব্দটির মধ্যে যতগুলো লেটার রয়েছে এখানে আলাদা আলাদাভাবে ঠিক ততগুলোই সংখ্যা দেওয়া রয়েছে। সেই অনুযায়ী আমি রেট শব্দটির সাংকেতিক অর্থ কী হবে তা বের করব। তো লিখে নেব রেট, RATE। এখানে যে রেট শব্দের মধ্যে 4টি লেটার রয়েছে দেখুন আর, কিন্তু গ্রেড শব্দটির মধ্যেও ছিল এও ছিল, টিও ছিল, ইও ছিল। তো প্রতিটির মান আমরা আগের গ্রেড শব্দের মধ্যে পেয়ে গেছি। তো এখানে বসাবো আর মানে 9, এ মানে 27, টি মানে 7, ই মানে 22। তো উত্তর 9, 27, 7, 22। সুতরাং উত্তর হবে অপশন ডি, 9, 27, 7, 22। পরের প্রশ্ন, যদি বেস্ট ইকুয়াল 46 এবং ক্যাট ইকুয়াল 24 হয় তবে অ্যাক্টরের মান কত? তো এই প্রশ্নটি সলভ করতে গেলে আমাকে এ থেকে জেড অবধি লিখতে হবে এবং সেগুলো এক এক করে কাউন্টিংও করতে হবে, নাম্বারিংও করতে হবে। তো দেখুন এখানে আমি এ থেকে জেড অবধি লিখে রেখেছি এবং এগুলো নাম্বারিংও করেছি, কারণ যদি আমি এখন এগুলো করি অনেক টাইম লেগে যাবে। তো দেখুন বেস্ট ইকুয়াল 46 কীভাবে হয়েছে, BEST বেস্ট ইকুয়াল 46 কীভাবে হয়েছে দেখুন, বি এর মান এখানে দেওয়া রয়েছে 2 যোগ এর মান দেওয়া রয়েছে 5 যোগ এস এর মান দেওয়া রয়েছে 19 যোগ টি এর মান দেওয়া রয়েছে 20। তো দেখুন এখানে 2, 5, 7 যোগ 19, 26 যোগ 20 সমান সমান 46। দেখুন বেস্ট ইকুয়াল 46। তারপর ক্যাট ইকুয়াল 24, দেখুন এটা কীভাবে হলো, সি এর মান 3 যোগ এর মান 1 যোগ টি এর মান 20। তো 3 যোগ 1 4 যোগ 20 24। তো ক্যাট ইকুয়াল টু 24। তো একই রকমভাবে আমি অ্যাক্টরের মানও বের করব। এর মান 1 যোগ সি এর মান 3 এখানে 3 যোগ টি এর মান 20 ও এর মান 15 আর এর মান 18। তো এগুলো এখন আমি যোগ করব। 3 আর 1 4 যোগ 20 24 যোগ 15 39 যোগ 18 সমান সমান 57। তো অ্যাক্টরের মান হলো 57, অর্থাৎ উত্তর হবে অপশন ডি 57। পরের প্রশ্ন, যদি এল সমান সমান যোগ এম সমান বিয়োগ এন সমান গুণ পি সমান ভাগ হয় তবে 14n 10l 42p 2m 8 সমান সমান কত হবে? তো এটি সলভ করতে গেলে আমি প্রথমে এই লাইনটিকে এখানে লিখে নেব, 14n 10l 42p 2m 8 সমান সমান কত, এর মান আমি বের করব। 14 পরের লাইনে আমি লিখে নিলাম 14n, মানে এখানে ছিল গুণ, তো দিলাম আমি গুণ। তারপর 10 লিখে নিলাম, তারপর এল মানে আমার দেওয়া রয়েছে এখানে যোগ, তারপর 42 লিখে নিলাম। তারপর পি মানে দেওয়া রয়েছে ভাগ, লিখে নিলাম। তারপর 2, তারপর এম মানে দেওয়া রয়েছে বিয়োগ, তারপর 8। তো দেখুন এই অঙ্কটি একটি সরল অঙ্কের আকার নিয়েছে। তো সরল অঙ্ক করার নিয়ম আমরা জানি, প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো প্রথমে আমি প্রথম লাইনে ভাগ করে নেব, সমান
14 গুণ 10 যোগ, প্রথমে ভাগের কাজ করব, 42কে 2 দিয়ে ভাগ করলে হবে 21 বিয়োগ 8। পরের লাইনে গুণের কাজ করব, 14কে আমি 10 দিয়ে গুণ করব, 14 10 গুণ করলে 140 যোগ 21 বিয়োগ 8। তারপর লাইনে আমি বিয়োগের কাজ করব, যোগের কাজ করব, 140 সাথে আমি 21 যোগ করব, তাহলে হবে 140 আর 21 যোগ করলে 161 বিয়োগ 8। সবশেষে আমি বিয়োগের কাজ করব, 161 থেকে 8 বিয়োগ করলে হয় 153। তো উত্তর হলো 153। সুতরাং উত্তর অপশন বি 153। পরের প্রশ্ন, ফিলিপস ইজ টু হল্যান্ড সমানুপাতিক নোকিয়া ইজ টু প্রশ্নবোধক। তো এখানে ফিলিপসের সঙ্গে হল্যান্ডের যে সম্পর্ক রয়েছে সেই অনুযায়ী নোকিয়ার নিচের অপশনের মধ্যে কার সঙ্গে সেই সম্পর্ক রয়েছে তা বের করতে হবে। তো দেখুন, ফিলিপস কোম্পানির উৎপত্তিস্থল হল্যান্ড, তো সেই অনুযায়ী নোকিয়া কোম্পানির উৎপত্তি ফিনল্যান্ড, তো উত্তর অপশনে ফিনল্যান্ড। পরের প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান ইজ টু মধ্যপ্রদেশ সমানুপাতিক নয়াগাঁও জাতীয় উদ্যান ইজ টু প্রশ্নবোধক। তো বান্ধবগড় জাতীয় উদ্যানের সঙ্গে মধ্যপ্রদেশের যে সম্পর্ক সেই অনুযায়ী নয়াগাঁও জাতীয় উদ্যানের সঙ্গে নিচের অপশনের কার সঙ্গে সেই সম্পর্ক রয়েছে তা বের করতে হবে। তো দেখুন, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, তো নয়াগাঁও জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত, সুতরাং উত্তর অপশন সি মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ক্যালেন্ডারের সঙ্গে তারিখের যে সম্পর্ক অভিধানের সঙ্গে নিচের কোনটির সেই সম্পর্ক। তো দেখুন, ক্যালেন্ডারের সঙ্গে তারিখের যে সম্পর্ক, ক্যালেন্ডারের মধ্যে কি থাকে? তারিখ। তো ক্যালেন্ডারের মধ্যে তারিখ থাকে, অভিধানের মধ্যে অভিধান অর্থাৎ ডিকশনারির মধ্যে অবশ্যই শব্দ থাকবে, তো অভিধানের মধ্যে থাকে শব্দ, তো উত্তর হবে অপশন বি শব্দ। পরের প্রশ্ন, কোনো এক সাংকেতিক ভাষায় ফ্যাশন শব্দটিকে FOIHSAN লেখা হলে ওই একই সংকেতে প্রবলেম শব্দটিকে কি লেখা হবে? তো দেখুন, ফ্যাশন শব্দটিকে FOIHSAN লেখা হয়েছে, তো আমি দেখব এখানে ফ্যাশন শব্দটিকে কোন সিকোয়েন্সে লেখা হয়েছে। FASHION, এই শব্দটিকে লেখা হয়েছে FOIHSAN। দেখুন, এখানে ফ্যাশনের প্রথম অক্ষর F লেখা হয়েছে, প্রথম অক্ষর এখানে F এর জায়গায় একদম ঠিক রাখা হয়েছে, এবং শেষের N এর জায়গায় একদম ঠিক রাখা হয়েছে, এবং বাকি লেটারগুলো ঠিক শেষের সামনের দিকে উল্টো করে লেখা হয়েছে। তো দেখুন, F প্রথমে তার জায়গা ঠিক রেখেছে, তারপর দেখুন শেষের সামনে O লেখা হয়েছে, তার সামনে I, তার সামনে H, তার সামনে S, তার সামনে A, এবং N তার নিজের জায়গায় রয়েছে। তো সেইভাবে আমি প্রবলেম শব্দটিকেও লিখব PROBLEM। তো আগের মতোই আমি F যেরকম তার জায়গা ঠিক রেখেছিল প্রথমটি, আমিও P এর জায়গা ঠিক রাখব P, এবং M শেষেরটিও তার জায়গা ঠিক রাখব, এবং শেষের আগের থেকে আমি সামনের দিকে উল্টো করে বসাবো এক এক করে। তো M এর আগে E, তার আগে L, তার আগে B, তার আগে O, তার আগে R, তো উত্তর PELBORM।
অর্থাৎ অপশন বি, PELBORM। পরের প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে? এখানে একটি বক্স দেওয়া রয়েছে এবং এর মাঝে 3টি সারি দেওয়া রয়েছে এবং এখানে সারিতে, প্রথম সারিতে সব সংখ্যা লেখা রয়েছে, দ্বিতীয় সারিতেও তাই, তৃতীয় সারিতে মাঝের সংখ্যাটি নেই। তো প্রথম 2 সারির সিকোয়েন্স বুঝে আমাকে তৃতীয় সারির মাঝের সংখ্যাটি বের করতে হবে। তো দেখব প্রথম 2 সারির সিকোয়েন্স। প্রথমে দেখব প্রথম সারির সিকোয়েন্স 2, এখানে 2, 10, 4। যদি আমি 2কে 4 দিয়ে গুণ করি হবে 8, তার সাথে আমি 2 যোগ করি হবে 10। দেখুন 2, 4 গুণ এবং তার সাথে 2 যোগ করে 10। পরেরটাও তাই, 3 গুণ 5 সমান 15, তার সাথে 2 যোগ করি হবে 17, এই 17। পরেরটাও একইভাবে 3 গুণ 4 সমান 12, তার সাথে আমি 2 যোগ করব সমান 12, 2, 14। তো উত্তর হবে অপশন এ, 14।